আপনাদের মধ্যে যদি এতটুকু ঈমান বেঁচে থাকে তাহলে অবিলম্বে আপনারা আপনাদের নেতৃত্বকে প্রশ্ন করুন যে কেন তৃণমূল কংগ্রেস ওয়াকফের বিরুদ্ধে কোনো মুখ খুলছে না। অন্যান্য দলের সাংসদেরা তারা 10টার উপরে মিটিংয়ে উপস্থিত, আর আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেস যারা নিজেদেরকে মুসলমানের মসিয়া বলে সেই তৃণমূল কংগ্রেসের সাংসদেরা তারা 5টা মিটিংয়ে যাচ্ছেন, 7টা মিটিংয়ে যাচ্ছেন, বাকি মিটিংয়ে তারা উপস্থিত হচ্ছেন না। এই দ্বিচারিতার জবাব কিন্তু মানুষকে দিতে হবে। তো বন্ধুগণ, যে কথা বলছিলাম যে তৃণমূল কংগ্রেসের উপরে এই রাজ্যের মানুষ এবং এই রাজ্যের সংখ্যালঘু মুসলমান মানুষ তারা ভরসা করেছিলেন। তারা ভরসা করে গত লোকসভা নির্বাচনে ঝুলি ভরে ভোট দিয়েছিলেন। কেন ভোট দিয়েছিলেন? তৃণমূল কংগ্রেসের সাংসদদেরকে এই রাজ্যের মানুষ কেন ভোট দিয়েছিলেন? কেন এই জয়নগর কেন্দ্রের প্রতিমা মণ্ডলকে বাসন্তীর ভোটাররা ভোট দিয়েছিলেন? কেন যাদবপুর কেন্দ্রে সায়নী ঘোষকে যাদবপুরের মানুষরা ভোট দিয়েছিলেন? ভোট দিয়েছিলেন এই কারণে যাতে তারা কেন্দ্রে গিয়ে নরেন্দ্র মোদীর যে জনস্বার্থ বিরোধী নীতি তার বিরুদ্ধে তারা কথা বলেন। এই কারণে মানুষ তাদেরকে ভোট দেননি যে তারা এসি ফার্স্ট ক্লাস ট্রেনে চেপে দিল্লি যাবেন, বিমানের টিকিট কেটে এসিতে গিয়ে দিল্লিতে গিয়ে সংসদ ভবনের ক্যান্টিনে 30 টাকা দিয়ে খাসির মাংস ভাত খাবেন। এই কারণে তাদেরকে ভোট দেয়নি। মানুষ ভোট দিয়েছিল এই কারণে যাতে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জেপিসির মিটিংয়ে গিয়ে বলতে পারেন যে এই ওয়াকফের যে আইন, এই আইন আমরা লাগু হতে দেব না, এই আইন একটা কালা আইন, এই আইন বাতিল করতে হবে। এই কথা বলার জন্য মানুষ ভোট দিয়েছিল কল্যাণবাবুকে। কল্যাণবাবু কি করলেন জেনে রাখা দরকার আপনাদের। কল্যাণবাবু কি করলেন? কল্যাণবাবু যে মিটিংয়ে ওনার বলার কথা ছিল যে এই ওয়াকফ আইন, এই আইন আমরা চালু করতে দেব না, এই আইন আমাদের দেশের সংবিধান বিরোধী আইন, সেই মিটিংয়ে কল্যাণবাবু হাতে একটা কাঁচের গ্লাস ভেঙে মিটিং ছেড়ে পালিয়ে চলে গেলেন। মানুষের পিঠে ছুরি মেরেছে এই তৃণমূল কংগ্রেস। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে তারা কোনো রকম কোনো কথা সংসদের মধ্যে বলেনি, মুখে আঙুল দিয়ে রেখে দিয়েছে। আর আজকে যখন এই রাজ্যে আইএসএফ যখন বলছে যে আমরা এই ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলন করব, তখন এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে এখানে আন্দোলন করা যাবে না, আন্দোলন যদি করতে হয় তাহলে দিল্লি গিয়ে আন্দোলন করো। আমরা আইএসএফ বলতে চাইছি যে আপনাদের যদি তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা এখানে আজকে আমাদের এই সভা শুনতে বাধ্য হচ্ছেন, আপনাদের গায়ে যতই ছাকা লাগুক, যতই ফোসকা পড়ুক, আমরা এসে বলছি যে আপনাদের মধ্যে যদি এতটুকু ঈমান বেঁচে থাকে তাহলে অবিলম্বে আপনারা আপনাদের নেতৃত্বকে প্রশ্ন করুন যে কেন তৃণমূল কংগ্রেস ওয়াকফের বিরুদ্ধে কোনো মুখ খুলছে না। মানুষের নাম বাদ গেল 19 থেকে 2025, 6 বছর হয়ে গেছে। আসামের 19 লক্ষ মানুষ ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ গেছে, আধার তালিকা থেকে তাদের নাম বাদ গেছে। তারা এই দেশে আছে, এই দেশে তৈরি করার জন্য তারা তাদের রক্ত ঘাম জল দিচ্ছে, কিন্তু এই দেশের কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকারের চরম একটা সাম্প্রদায়িক নীতির জন্য আজকে তাদের নাগরিকত্ব নেই। আজ থেকে 6 বছর আগে এনআরসি চালু করবার জন্য যেরকম ভাবে এই মোদী সরকার দেশের মানুষকে লাইনে দাঁড় করিয়েছিল, আজকে এই ওয়াকফ সংশোধনী আইন নিয়ে আবার তারা ওই একই কাজ করতে চলেছে। আমরা আইএসএফ কেন এই ওয়াকফ সংশোধনী আইনকে বাতিল করার কথা বলছি, এই কথাটা বলবার জন্যই আজকে আমাদের এই সভা। এবং সবার প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই যারা এই সভায় উপস্থিত হয়েছেন। এই অঞ্চল
এই সোনাখালী বাজার সংলগ্ন যে ব্যবসায়ী বন্ধুরা আছেন, যাদের অনুমতি ছাড়া আমরা এখানে সভা করতে পারতাম না, আমি ধন্যবাদ জানাতে চাই তাদের। আমি ধন্যবাদ জানাতে চাই রামচন্দ্রকালী অঞ্চলের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের। আমি ধন্যবাদ জানাতে চাই মাইকের মাধ্যমে আমার গলার আওয়াজ, আজকের সবার আওয়াজ যতদূর অব্দি পৌঁছচ্ছে সেখানকার প্রত্যেকটা মানুষের কাছে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের এই সভায় অংশগ্রহণ করছে। এবং সবার আগে আমি অনুরোধ জানাতে চাই সেই সমস্ত মানুষদেরকে যারা লজ্জার খাতিরে এই সভায় উপস্থিত হতে পারছেন না, কিন্তু আমরা জানি দোকানের পিছন থেকে, ঘরের ভেতর থেকে, রাস্তার মোড়ের মাথা থেকে তারা কান খোলা করে শোনার চেষ্টা করছেন। আমি তাদের কথাই বলছি, যারা এই সামনে আবার নির্বাচন আসবে, নির্বাচনের দিন সকালবেলা মাথায় ঘাস ফুলের ঝান্ডা বেঁধে যারা বুথে বুথে ঢুকে আমার আপনার ভোট লুট করবার চেষ্টা করবে, সেই তৃণমূল কংগ্রেসের লোকদেরকে বলছি, আপনারাও শুনুন, আপনাদেরকেও শুনতে হবে আজকে আমাদের কথা। কারণ এই ওয়াকফ সংশোধনী আইন যদি চালু হয়, আপনি তৃণমূল করছেন বলে কিন্তু আপনাকে ছাড় দেওয়া হবে না। আপনি তৃণমূল কংগ্রেস করছেন বলে যদি ভেবে থাকেন যে ওয়াকফের আইন আপনার উপরে লাগু হবে না, তাহলে আপনার থেকে বড় মূর্খের স্বর্গে কেউ বাস করছে না, এটা আপনাদের কাছকে বুঝতে হবে। তৃণমূল কংগ্রেসের কর্মী বন্ধুরা ভাবছেন মাথার উপরে দিদি আছে, দিদি বলে দিয়েছে ওয়াকফ আইন এ রাজ্যে চালু হবে না, তাহলে এখানে আইএসএফ ওয়াকফ নিয়ে এত নাচানাচি করছে কেন? আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে করুক। যে তৃণমূলের বন্ধুরা এই কথা বলছেন তাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, আজ থেকে 15-20 দিন আগের কথা। এই তৃণমূল কংগ্রেসের রাজ্য পশ্চিমবঙ্গে হাওড়া জেলা, নবান্ন থেকে হাঁটা পথে 5 মিনিটের দূরত্ব। সেই 5 মিনিট দূরের একটা জায়গাতে একজন টোটো চালক মুসলমান হওয়ার জন্য একটা লম্পটে লুচ্চা ছেলে খালি গায়ে তাকে যেভাবে হেনস্থা করা হলো, আপনার তৃণমূল কংগ্রেসের সরকার কি ব্যবস্থা নিয়েছে এই উত্তর আগে তৃণমূলের কর্মীরা দেবেন। মুখে বড় বড় কথা বলছেন ওয়াকফ আইন নিয়ে তৃণমূলের থেকে বেশি লড়াই কেউ করছে না। এই বাসন্তীতে দাঁড়িয়ে বুক ঠুকে বলছি, যদি মনে হয় মিথ্যে কথা বলছি আমার নামে মামলা করবেন। বুক ঠুকে বলছি, ওয়াকফ নিয়ে যখন কেন্দ্র সরকার আলোচনা করছে, যখন সমস্ত সাংসদদের থেকে জানতে চাইছে যে এই ওয়াকফের আইনটা বদলানো হবে, আপনারা আপনাদের মতামত দিন। কেন্দ্র সরকারের নির্দেশে 17খানা মিটিং হয়েছে। এই বাসন্তীতে যারা আমাদের সভা শুনছেন আপনারা জেনে রাখুন, জেনে রাখা দরকার আপনাদের। 1 বছর বাদে ইলেকশন আছে, ইলেকশনের সময় আবার ঘাসফুল যাবে আপনাদের কাছে ভোট চাইতে, তখন তাদেরকে প্রশ্ন করবেন। 17টা মিটিংয়ের মধ্যে বিজেপির সাংসদেরা 15, 16, 17টা করে উপস্থিত, কংগ্রেসের সাংসদেরা 12, 13, 14টা করে উপস্থিত, অন্যান্য দলের সাংসদেরা তারা 10টার উপরে মিটিংয়ে উপস্থিত। আর আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেস যারা নিজেদেরকে মুসলমানের মসিয়া বলে, সেই তৃণমূল কংগ্রেসের সাংসদেরা তারা 5টা মিটিংয়ে যাচ্ছেন, 7টা মিটিংয়ে যাচ্ছেন, বাকি মিটিংয়ে তারা উপস্থিত হচ্ছেন না। এই দ্বিচারিতার জবাব কিন্তু মানুষকে দিতে হবে। ইমানের আন্দোলন হচ্ছে এটা, একদম ইমানের আন্দোলন হচ্ছে এটা। আজকে যদি আপনারা এই আন্দোলনের সঙ্গে না থাকেন, আজকে যদি কেন্দ্রের সরকারের এই জনবিরোধী নীতির বিরুদ্ধে আপনারা মুখ না খোলেন, আজকে যদি কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আপনারা পথে না নামেন, তাহলে আগামী দিনে আপনাদের প্রজন্ম আপনাদেরকে বেঈমান বলবে। তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে এটা সহ্য করতে হবে। আগামী নির্বাচনে মানুষের থেকে এই প্রশ্ন তাদেরকে শুনতে হবে। এই কথা আমরা আইএসএফ বলে যাচ্ছি। আমরা আইএসএফ কি বলতে চাইছি, যে এই আন্দোলন এখন আর কোনো রাজনৈতিক আন্দোলন নয়।
এই আন্দোলন এখন কোনো ধর্মের আন্দোলনও নয়। বিজেপি নেমে পড়েছে রাস্তায়, বলার চেষ্টা করছে যে এই ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন তো মুসলমানরা করছে, ওদের ধর্মের বিষয় তাই ওরা করছে। আমরা এসে বলতে চাইছি যে এই আন্দোলন এটা ধর্মের আন্দোলন নয়, এই আন্দোলন হচ্ছে সংবিধান বাঁচানোর আন্দোলন, দেশ বাঁচানোর আন্দোলন। কেন বলছি আমরা? এই যে সংবিধান কোন বিজেপির ছেলেপেলেরা তৈরি করেনি, কোন সাভারকরের বাচ্চা তৈরি করেনি, কোন গোলওয়ালকরের বাচ্চা তৈরি করেনি। এই সংবিধান তৈরি করে গিয়েছেন ডক্টর বাবা সাহেব আম্বেদকর। এবং এই সংবিধান তৈরির সময় এমন তিনি লিখে গেছেন সংবিধান, যে আজকে চেষ্টা করেও ওই আরএসএস বিজেপি এই সংবিধান বদলাতে পারছে না। কি লিখে গেছেন বাবা সাহেব আম্বেদকর? জেনে রাখা দরকার বাসন্তীর মানুষদের, যে এই সংবিধানের 14 নম্বর ধারা, 15 নম্বর ধারা, 25 নম্বর ধারা, 26 নম্বর ধারায় পরিষ্কার করে বলা আছে যে আপনি হিন্দু হন, আপনি মুসলমান হন, আপনি খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন যাই হন না কেন, আমাদের এই ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষে আপনার নিজের ধর্ম পালনের সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে, অধিকার রয়েছে। লেখা আছে আমাদের সংবিধানে। আর কি লেখা আছে আমাদের সংবিধানে? বলা আছে যে আমাদের এই দেশ ধর্ম নিরপেক্ষ দেশ, অর্থাৎ এই দেশের প্রত্যেকটা মানুষ তার ধর্ম যা খুশি হতে পারে, তার বর্ণ যা খুশি হতে পারে, তার জাত যা খুশি হতে পারে, কিন্তু প্রত্যেকটা মানুষের অধিকার সমান থাকবে। আজকে এই ওয়াকফ আইন যে নতুন চালু করেছে, তার মধ্য দিয়ে এই বিজেপি সরকার কি বলতে চাইছে? বলতে চাইছে যে রাজ্যে, এই দেশে মুসলমানদের আলাদা আইন আমরা নিয়ে আসছি। নতুন এই ওয়াকফ আইনের মধ্য দিয়ে তারা বলতে চাইছে যেটা, যে আগে যেভাবে ওয়াকফের যে সম্পত্তি ছিল, সেই সম্পত্তি আমরা এখন আর ওয়াকফ বলে মানব না। যদি ওয়াকফ বলে মানতে হয়, নতুন করে সেই